বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে চতুর্থ অধ্যায় শেষ করার চেষ্টা করব। এখানে কয়েকটা টপিক বাকি আছে, দেখি আজকে শেষ করা যায় কি না। এখন আজকে যে টপিকগুলো আলোচনা করব সেখানে তেমন কোনো অঙ্ক নাই, থিওরিটিক্যাল। ওই থিওরিগুলো আজকে পড়বো আমরা। তোমরা বোঝার চেষ্টা করবা, যদি একবারে বুঝতে না পারো বারবার দেখে এগুলো বোঝার চেষ্টা করবা। আর আমি চেষ্টা করব যেন তোমরা সহজে বুঝতে পারো সেভাবে পড়ানোর। প্রথমে হচ্ছে এম্পিয়ারের সূত্র। এম্পিয়ারের সূত্র কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক যুগজীকরণ পথটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। আমি একবার বলে দেই, কোনো বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের রৈখিক যুগজীকরণ পথটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। এই সংজ্ঞাগুলো যদি তুমি ভালো করে না দেখো তাহলে কিন্তু বুঝবা না, আর মুখস্থ থাকবে না। কারণ এতটুকু মুখস্থ করে রাখা অনেক টাফ, কিন্তু যদি বুঝে রাখো তাহলে কঠিন হবে না। কিভাবে বুঝবা আমি একটু বলে দিচ্ছি। আমরা এই অধ্যায়ের প্রথম দিকেই বলেছিলাম, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করা হয় তাহলে ওই পরিবাহীর চারদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এটা আমরা আগেই করেছিলাম। এখানে বিজ্ঞানী এম্পিয়ার একটা সূত্র আবিষ্কার করেছেন। সেই সূত্রটা কি সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। ধরে নিলাম এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই। এটার চারদিকে যে চুম্বক ক্ষেত্র হয় সেই চুম্বক ক্ষেত্রের মান ধরলাম এখান থেকে আর দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান হলো বি। চুম্বক ক্ষেত্রের মান কত? বি। এখান থেকে আর দূরত্বে বা এ দূরত্বে যাই বলো না কেন, এই জায়গায় চুম্বক ক্ষেত্রের মান বি। তো যদি এটা একটা পরিবাহী হয়, এখান থেকে 5 সেন্টিমিটার দূরে চুম্বক ক্ষেত্রের মান যদি 1 টেসলা হয়, এখান থেকে 5 সেন্টিমিটার দূরে এই দিকে চুম্বক ক্ষেত্রের মান 1 টেসলা হবে। আবার এখান থেকে 5 সেন্টিমিটার দূরে চুম্বক ক্ষেত্রের মান 1 টেসলা হবে। এটার চারদিকে তুমি যেখানেই চুম্বক ক্ষেত্রের মান বের করো না কেন, যদি দূরত্ব একই থাকে তাহলে চুম্বক ক্ষেত্রের মান হবে সেম। চুম্বক ক্ষেত্রের মান হবে, যেহেতু দূরত্ব একই আর পরিবাহী তার তো একটাই, তাহলে সব জায়গায় চুম্বক ক্ষেত্রের মান হবে একই। ওই চুম্বক ক্ষেত্রের মানটা আমরা ধরে নিচ্ছি বি। চুম্বক ক্ষেত্রের মান কত? বি। এইবার বিজ্ঞানী এখানে যেটা করেছেন সেটা হলো, এই চুম্বক ক্ষেত্র তো একটা বিন্দুর জন্য প্রযোজ্য। কার জন্য প্রযোজ্য? যদি এতটুকু দৈর্ঘ্য আমি নেই ডিএল, এতটুকু ক্ষুদ্র দৈর্ঘ্য যদি আমি নেই ডিএল, তাহলে ডিএল অংশের জন্য কিন্তু চুম্বক ক্ষেত্র বি না। এই বিটা ছিল একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র। তাহলে ডিএল দৈর্ঘ্যের জন্য চুম্বক ক্ষেত্রের মান কত হবে? চুম্বক ক্ষেত্রের মান হবে বি ডিএল। এখানে চুম্বক ক্ষেত্রের মান হবে বি এবং ডিএল দুইটার গুণফল। চুম্বক ক্ষেত্রের মান হবে বি এবং ডিএল দুইটার গুণফল। আমি আবার বলি, এই বি হলো একটা বিন্দুর জন্য চুম্বক ক্ষেত্র,
তাহলে যদি ডিএল দৈর্ঘ্য নেই, ডিএল দৈর্ঘ্যের মধ্যে শত শত বিন্দু থাকতে পারে। সম্পূর্ণ দৈর্ঘ্যের জন্য চুম্বক ক্ষেত্র আমি শুধু ডিএল কি করলাম, বি এর সাথে গুণ করে দিলাম। এখানে বিজ্ঞানী শেষ করেন নাই, বিজ্ঞানী বলেছেন একদম চারদিকে বৃত্তাকার পথে যে চুম্বক ক্ষেত্রের মানটা হবে সেটা বের করতে হবে। তবে আমরা যেটা জানি সেটা হলো ক্ষুদ্র ডিএল এর জন্য যদি চুম্বক ক্ষেত্র আমরা জানতে পারি, তাহলে সম্পূর্ণটার জন্য চুম্বক ক্ষেত্র বের করার জন্য আমরা করব হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করে দিলাম। এবার ইন্টিগ্রেশন করে দেওয়ার পরে এখানে যে মানটা আসবে সেই মানটা হবে মিউ নট আই, অর্থাৎ তড়িৎ প্রবাহের মিউ নট গুণ, তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। এই যে এখানে বলেছি আবদ্ধ ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের, এই যে তড়িৎ প্রবাহ আই এর মিউ নট গুণ, তাহলে আই এর সাথে মিউ নট গুণ করব। এই জায়গায় একটা পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে কোনো বদ্ধ পথ বরাবর যখন বদ্ধ পথের সমাকলন তোমরা করবা বা ইন্টিগ্রেশন করবা, তখন চিহ্নটা হয় এরকম। এটাকে বলা হয় বদ্ধ সমাকলন। এটাকে কি বলা হয়? বদ্ধ সমাকলন। বদ্ধ সমাকলনের মানেটা কি সেটা আমি বোঝাচ্ছি। নর্মালি আমরা যে ইন্টিগ্রেশনগুলো করি তার লিমিট দেওয়া থাকে 2 থেকে 5 বা এ থেকে বি অথবা x1 থেকে x2 লিমিট দেওয়া থাকে। আর বদ্ধ সমাকলনের ক্ষেত্রে এই বদ্ধ সমাকলন তুমি যখন ব্যবহার করবা তখন মনে রাখতে হবে যেখান থেকে শুরু করবা ঘুরে আবার আগের জায়গায় আসতে হবে। যদি একটা পূর্ণ চক্র সম্পন্ন করে আগের জায়গায় চলে আসো আর সেই জায়গায় যদি তুমি ইন্টিগ্রেশন করো তখন সেটাকে বলা হবে বদ্ধ সমাকলন। বদ্ধ সমাকলনের ক্ষেত্রে নর্মাল সমাকলনের মতো মাঝে শুধু একটা বৃত্ত দিবা। তাহলে এই সূত্রটা ম্যাথমেটিক্যালি আমরা এইভাবে প্রকাশ করতে পারি। যদি তোমাদের পরীক্ষা আসে এম্পিয়ারের সূত্রটি ব্যাখ্যা করো, তাহলে সংজ্ঞা লিখবা, এতটুকু চিত্র আঁকবা, তারপরে এতটুকু লিখে দিবা, 2 নাম্বার ইনশাল্লাহ পেয়ে যাবা। এবার এম্পিয়ারের সূত্রের প্রয়োগ আছে। এম্পিয়ারের সূত্র ব্যবহার করে আমরা যেটা করতে পারি সেটা হলো অসীম দৈর্ঘ্যের তারের জন্য চুম্বক ক্ষেত্রের মান আমরা বের করেছিলাম, তোমাদের মনে আছে? বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2πa, এটা বের করতে পারি। আবার বৃত্তাকার পরিবাহীর জন্য যেটা সেটা হচ্ছে বি ইকুয়াল টু মিউ নট এন আই ডিভাইডেড বাই 2r, এটাও তোমাদের মনে আছে। বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান এগুলো বের করা যায়। এগুলো যেহেতু আমরা আগেই বের করে ফেলেছি, এখন আর ওইগুলো বের করব না, শুধু জানবো এম্পিয়ারের সূত্র কাকে বলে, এবং যদি বলে এম্পিয়ারের সূত্র ব্যাখ্যা করো তাহলে চিত্র আঁকবো, এতটুকু সমীকরণ লিখে দিব, ইনশাল্লাহ হয়ে যাবে। আর তেমন কিছু এখান থেকে জানার দরকার নাই। এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যায়, যদি সামনাসামনি কখনো হও তাহলে আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এবার আমরা যাব আর একটা টপিকের মধ্যে, সেটা হচ্ছে একটি পরমাণুর কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরে, একটি পরমাণুর কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরে সেই গুণনরত ইলেকট্রনের জন্য পরমাণুর কেন্দ্রে একটা চুম্বক ক্ষেত্র হয়। পরমাণুর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মানটা কত সেটা আমরা এখন বের করার চেষ্টা করব। তাহলে হেডলাইনটা হবে এরকম: কক্ষপথে গুণনরত ইলেকট্রনের জন্য পরমাণুর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র। সবাই একটা চিত্র আঁকবা। মনে করি একটি পরমাণুর আর ব্যাসার্ধের কক্ষপথে একটি ইলেকট্রন
ভি সম দ্রুতিতে আবর্তনরত কেন্দ্রে চুম্বক ক্ষেত্র B equal to mu naught I divided by 2 pi r তোমরা একটু লিখে নাও এখানে আমাদের আই বের করতে হবে এখন I equal to E by T আমরা জানি V equal to 2 pi r divided by T তাহলে এখান থেকে লেখা যায় I equal to E divided by 2 pi r divided by V সুতরাং I equal to EV divided by 2 pi r এই মানটা আমরা এই জায়গায় বসিয়ে দিব 1 নং সমীকরণে 1 নং সমীকরণ হতে পাই B equal to mu naught into EV divided by 2 pi r into 2 pi r সুতরাং B equal to mu naught EV divided by 4 pi square r square 4 pi square r square কমপ্লিট করো আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর পরে যদি কোনো সমস্যা থাকে সেইগুলো আবার কারেকশন করে দেব ওকে আমার মনে হয় সময় দিয়ে লেখানোর দরকার নাই কারণ হচ্ছে তোমরা এটা স্টপ করে নিয়ে লিখতে পারবা মনে করি একটি পরমাণুর আর ব্যাসার্ধের কক্ষপথে একটি ইলেকট্রন এখানে হবে ইলেকট্রন V সমদ্রুতিতে আবর্তনরত এখানে যে ইলেকট্রনটা সেটা V সমদ্রুতিতে ঘুরতেছে গতিশীল হয় তাহলে সেই জায়গায় তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় আর যদি কোনো জায়গায় তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় ওই তড়িৎ প্রবাহের জন্য সেখানে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় যেহেতু এখানে ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরতেছে তাহলে এর কেন্দ্রে একটা চুম্বক ক্ষেত্র হবে সেই চুম্বক ক্ষেত্রের মান হবে B equal to mu naught I by 2 এখানে ভুল লেখা হয়েছে এখানে হবে 2r এখানে কি হবে 2r এই জায়গায় হবে 2r 4 pi r square এখানে হবে mu naught I by 2r 2 pi r হবে না কারণ ওটা হচ্ছে একটা যদি সোজা অসীম দৈর্ঘ্যের পরিবাহী থাকে তাহলে সেই জায়গায় হবে 2 pi a কিন্তু এখানে হবে 2r mu naught ni হয় mu naught ni divided by 2r এখানে n আমরা নিয়েছি 1 কারণ এখানে একটা কক্ষপথ নিয়েছি কক্ষপথের সংখ্যা বাড়াইনি আবার ইলেকট্রনের সংখ্যা আমরা এখানে বাড়াইনি তাহলে mu naught I by 2r এইবার খেয়াল করো এই I এর মান আমরা জানি না I এর মান আমরা জানি না তাহলে I equal to E by T এটা কোত্থেকে লিখলেন সেটা আমাদের একটু জানা দরকার সেটা হচ্ছে I equal to Q by T তোমরা জানো I equal to Q by T তোমরা জানো তো Q এর জায়গায় যদি আমি E লিখি কোনো সমস্যা নাই এখানে লিখলাম E আর এখানে ক্যাপিটাল T কেন লিখলাম আমি ধরে নিলাম এই ইলেকট্রনটা সম্পূর্ণ এক পাক ঘুরে আসে সম্পূর্ণ এক পাক যদি ঘুরে আসে তাহলে সময় হবে ক্যাপিটাল T এটা লেখার আরও একটা উদ্দেশ্য আছে ওই জায়গায় যদি আমি ইলেকট্রনের বেগ বের করতে চাই তাহলে V equal to 2 pi r divided by T লেখা যায় 2 pi r divided by T লেখা যায় এখান থেকে T equal to 2 pi r divided by V লেখা যায় এবার দেখো
এই জায়গা থেকে আমি টি এর মান এখানে বসিয়ে দিলাম ই ডিভাইডেড বাই 2 পাই আর ডিভাইডেড বাই ভি। তাহলে এই ভিটা যদি উল্টিয়ে দেই তাহলে ইভি ডিভাইডেড বাই 2 পাই আর লেখা যায়, আই ইকুয়াল টু ইভি ডিভাইডেড বাই 2 পাই আর। এইবার 1 নং সমীকরণে আমরা এই মানটা বসিয়ে দিব। দেখো মিউ নট রয়ে গেল, নিচে 2 আর রয়ে গেল। এই জায়গায় আই এর পরিবর্তে লিখব ইভি ডিভাইডেড বাই 2 পাই আর, ইভি ডিভাইডেড বাই 2 পাই আর। এবার এই জায়গায় হলো মিউ নট ইভি ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। যদি একটু সাজিয়ে অন্যভাবে লিখি সেটাও লিখতে পারি, যেমন মনে করো বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ইভি ডিভাইডেড বাই আর স্কোয়ার। তোমরা চাইলে এটাও লিখতে পারো, এটা একই জিনিস, একটু আলাদা করে লিখলাম মিউ নট বাই 4 পাই ইভি ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এই সমীকরণ থেকে কি বোঝা যায়, দেখো একটা ইলেকট্রনের জন্য আমরা কেন্দ্রের চুম্বক ক্ষেত্রের মান বের করেছি। এখানে ইলেকট্রন কিন্তু একটা, যদি একটা কক্ষপথে ইলেকট্রন থাকে 8টা তাহলে এখানে 8 দিয়ে গুণ হবে, যদি ইলেকট্রন থাকে 3টা তাহলে এখানে 3 দিয়ে গুণ হবে। তাহলে ওই সমীকরণটা কিভাবে লিখব সেটা একটু লিখে দেই। বি ইকুয়াল টু মিউ নট এন ইভি ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। মনে রাখতে হবে এই এনটা হলো ইলেকট্রন সংখ্যা, এই এনটা হলো ইলেকট্রন সংখ্যা। কারণ একটা ইলেকট্রনের জন্য যদি মিউ নট ইভি ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার হয় তাহলে এন সংখ্যক ইলেকট্রনের জন্য এখানে হবে এন ইভি ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। কথা কি ক্লিয়ার? আর এখন যে অঙ্কটা বা এখন যে সমীকরণটা আমরা বের করলাম সেটা হলো একটা কক্ষপথে গুণনরত ইলেকট্রনের জন্য। এইরকম কক্ষপথ থাকতে পারে 2টা 3টা 4টা বিভিন্ন থাকতে পারে। এখন কোন কক্ষপথে গুণোন্নত ইলেকট্রনের জন্য সেটা আমরা এইভাবে বের করতে পারি। এইবার যদি তোমাদের এমন হয় যে 2টা কক্ষপথের জন্য বের করতে হবে তাহলে 2টা আলাদা আলাদা বের করতে হবে, একবার প্রথম কক্ষপথের জন্য আর একবার দ্বিতীয় কক্ষপথের জন্য। এটা দিয়ে আমি একটা অঙ্ক লিখে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশন করবা। সোডিয়াম পরমাণুর দ্বিতীয় কক্ষপথে গুণনরত ইলেকট্রনের জন্য কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বের করো। ইলেকট্রনের বেগ 5.4 × 10⁻⁵ মিটার পার সেকেন্ড। ইলেকট্রনের বেগ দিয়ে দিলাম আর কক্ষপথের ব্যাসার্ধ ব্যাসার্ধ 2.1 অ্যাংস্ট্রম দিলাম, 2.1 অ্যাংস্ট্রম, 2.1 অ্যাংস্ট্রম এটা আমি দিয়ে দিলাম এই মানগুলো। এবার তোমরা যেটা বের করবা সেটা হলো চুম্বক ক্ষেত্রের মান। আমি লিখে দিচ্ছি, আমরা জানি বি ইকুয়াল টু মিউ নট এন ইভি ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার, এটা আমরা এখন করেছি। এইবার এই জায়গায় কি কি আছে দেখি। এখানে মিউ নটের মান তোমরা জানো, মিউ নটের মান কত? 4 পাই × 10⁻⁷ টেসলা মিটার পার এম্পিয়ার। এবার এন এর মান কত? সোডিয়াম পরমাণুর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? সোডিয়াম হলো প্রথমে 2, পরে 8, পরে 1, তাহলে এখানে হবে 8। ই এর মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। ভি এর মান 5.4 × 10⁻⁵ মিটার পার সেকেন্ড।
এখানে আর এর মান হলো 2.1 অ্যাংস্ট্রম, 2.1 ইন্টু 10⁻10 মিটার, 10⁻10 মিটার। এখান থেকে তোমরা বি এর মানটা বের করবা। আশা করি তোমরা এটা পারবা, আশা করি সবাই পারবা ইনশাল্লাহ। ক্যালকুলেশনটা করবা, পরে আমাকে জানাবা রেজাল্টটা কত হলো। এবার আমরা যাব চৌম্বক পদার্থ আর অচুম্বক পদার্থ। চৌম্বক পদার্থ আর অচুম্বক পদার্থ, যে সকল পদার্থকে চুম্বকে পরিণত করা যায় অথবা যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ বা বিকর্ষণ করে সেই সকল পদার্থকে বলা হয় চুম্বক পদার্থ। আর অচুম্বক পদার্থ যে সকল পদার্থকে চুম্বকে পরিণত করা যায় না অথবা যাদেরকে চুম্বক আকর্ষণ বা বিকর্ষণ করে না সেই সকল পদার্থকে বলা হবে অচুম্বক পদার্থ। এইবার তোমাদের জানতে হবে চুম্বক কি। চুম্বক হলো এমন একটা বস্তু যার আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা আছে। লোহা একটা চুম্বক পদার্থ, কিন্তু তার নিজস্ব আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা নাই। কিন্তু লোহাকে চুম্বকে পরিণত করলে তার আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা থাকে। তাহলে চুম্বক এমন একটা বস্তু বা এমন একটা পদার্থ যার নিজস্ব আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা থাকে। এবার চুম্বক পদার্থকে 4 ভাগে ভাগ করা হয়, যদিও তোমাদের বইয়ে 5 ভাগ বলা আছে, আমি 4 ভাগ বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে ডায়া চুম্বক পদার্থ, ডায়া চুম্বক পদার্থ। 2 নাম্বার প্যারা চুম্বক পদার্থ। 3 নাম্বার ফেরো চুম্বক পদার্থ। 4 নাম্বার অ্যান্টি ফেরো অ্যান্টি। তাহলে 4 প্রকার চুম্বক পদার্থ আমি বলে দিলাম। 1 নাম্বার হচ্ছে ডায়া চুম্বক পদার্থ, 2 নাম্বার প্যারা চুম্বক পদার্থ, 3 নাম্বার ফেরো চুম্বক পদার্থ, আর 4 নাম্বার হচ্ছে অ্যান্টি ফেরো চুম্বক পদার্থ। আমি একটা একটা করে সংজ্ঞা লিখব একটু দ্রুতই, অধ্যায়টা যেহেতু শেষ করতে যাচ্ছি আজকে। একটা করে সংজ্ঞা লিখব, তোমরা দেখবা বুঝতে পারো কিনা। 1 নাম্বার ডায়া চুম্বক পদার্থ, ডায়া চুম্বক পদার্থ। ডায়া চুম্বক পদার্থ যে সকল চুম্বক পদার্থকে কোনো চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে প্রদত্ত চুম্বক ক্ষেত্রের দিকে প্রদত্ত চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে তাদের ডায়া চুম্বক পদার্থ বলে। আমি আবার একটু বলে দিচ্ছি, যে সকল চুম্বক পদার্থকে কোনো চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে প্রদত্ত চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে তাদের ডায়া চুম্বক পদার্থ বলে। কথাটার মানে কি, এই একটা মানে বুঝাবো, বাকিগুলো খালি এভাবে লিখে যাব আমি। খেয়াল করো, আমি ধরে নিলাম এইখানে একটা বক্স আছে, এই বক্সের ভিতরে চুম্বক ক্ষেত্র দেওয়া আছে, এই বক্সের ভিতরে চুম্বক ক্ষেত্র। এবার চুম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, তোমরা সবাই জানো চুম্বক ক্ষেত্র হলো একটি ভেক্টর রাশি।
যদি চুম্বক ক্ষেত্র ভেক্টর রাশি হয় তাহলে তার একটা দিক থাকবে। আমরা ধরে নিলাম এখানে চুম্বক ক্ষেত্রের দিক হলো ডান দিক। এখানে যে চুম্বক ক্ষেত্রটা দেওয়া আছে সেই চুম্বক ক্ষেত্রের দিক হলো ডান দিকে। আমি একটা পদার্থকে এই বক্সের ভিতরে রাখবো। উদাহরণ দিয়ে বলি, আমার হাতে যদি এটা চুম্বক হয়, একটা লোহার দণ্ডকে যদি আমি এটা কাছে নিয়ে আসি তাহলে লোহার দণ্ডটাও চুম্বকে পরিণত হয় বা চুম্বকের মতো আচরণ করে। লোহার দণ্ডটাও কী করে? চুম্বকে পরিণত হয় বা চুম্বকের মতো আচরণ করে। এইবার এই চুম্বকত্বটা, লোহার দণ্ডের মধ্যে যে চুম্বকত্ব সৃষ্টি হলো সেই চুম্বকত্বটা আগের যে চুম্বক ক্ষেত্র আছে তার একই দিকে হইতে পারে, আবার বিপরীত দিকেও হইতে পারে। মানেটা কি? এখানে যখন আমি একটা চুম্বক পদার্থকে স্থাপন করব তখন এই চুম্বক পদার্থটাও চুম্বকত্ব লাভ করবে। যদি এটার মধ্যে প্রদত্ত চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে, এই যে দেখো লিখলাম, প্রদত্ত চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে খুব অল্প পরিমাণ চুম্বকত্ব যদি লাভ করে, অল্প পরিমাণ, সেই পদার্থগুলোকে বলা হবে ডায়াচুম্বক পদার্থ। কি বলা হবে? এইবার যাব আমি প্যারা। তোমরা প্যারা শব্দটা খুব বেশি পছন্দ করো, খালি প্যারা দেয়। প্যারা মানে যন্ত্রণা না। যে সকল চুম্বক পদার্থকে কোনো চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে প্রদত্ত চুম্বক ক্ষেত্রের এটা হবে দিকে, প্রদত্ত চুম্বক ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে তাদের প্যারা চুম্বক পদার্থ বলে। তাদের কি বলে? আগেরটা ছিল বিপরীত দিকে, এইবার এটা হবে একই দিকে, সামান্য চুম্বকত্ব যদি লাভ করে তাহলে সেটা প্যারা চুম্বক পদার্থ। এইবার আমি যাব ফেরো। ফেরো চুম্বক পদার্থ। যে সকল চুম্বক পদার্থকে কোনো চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে প্রদত্ত চুম্বক ক্ষেত্রের দিকে এখানে হবে শক্তিশালী। শক্তিশালী মানে কি? শক্তিশালী মানে হচ্ছে অনেক পাওয়ারফুল, নাকি? শক্তিশালী মানে হচ্ছে যার চুম্বকত্বের মান অনেক বেশি। এরকম যদি অনেক শক্তিশালী চুম্বকত্ব যদি লাভ করে তাদেরকে বলা হবে ফেরো চুম্বক পদার্থ। ফেরো। তোমরা কিন্তু সবগুলো লিখে নিবা, আমি এডিট করে দিচ্ছি। আমার লেখার স্পিড অনেক বেশি, তোমরা দেখতে পাচ্ছ আমি খুব দ্রুত লিখতে পারি। এইবার এন্টি ফেরো, এই জায়গায় হবে এন্টি। এন্টি ফেরো চুম্বক পদার্থ চুম্বক ক্ষেত্রের এইখানে হবে বিপরীত দিকে, তাহলে এই জায়গায় হবে এন্টি। আমি বলে দিচ্ছি, এই জায়গায় যেটা ক্ষেত্রের দিকে ছিল সেটা হবে ক্ষেত্রের বিপরীত দিকে শক্তিশালী চুম্বকত্ব লাভ করে তাদের এন্টি ফেরো চুম্বক পদার্থ বলে। তোমাদের যেটা কাজ সেটা হলো, আমি 4 প্রকার চুম্বক ক্ষেত্রের সংজ্ঞা দিলাম। এই 4 প্রকার চুম্বক ক্ষেত্রের সংজ্ঞার মধ্যে কিন্তু পার্থক্যগুলো বলে দিয়েছি। কমপক্ষে 3টা বা 4টা পার্থক্য তোমরা বাসায় লিখবা। 4 প্রকার চুম্বক ক্ষেত্রের বই আছে তোমাদের কাছে, ওই বই দেখে 4 প্রকার চুম্বক ক্ষেত্রের 3টা বা 4টা পার্থক্য তোমরা লিখবা। লিখে পরে আমাকে সুযোগ হইলে জানাবা যে স্যার আমি এইভাবে লিখেছি। এখন আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হলো ভূচুম্বকত্ব বা পৃথিবীর চুম্বকত্ব। ভূচুম্বকত্ব বা পৃথিবীর চুম্বকত্ব। তো ভূচুম্বকত্ব বা পৃথিবীর চুম্বকত্ব বলতে কি বোঝায় সেটা নিয়ে আমি একটু কথা বলে নেই, মনোযোগ দিবা। এই জায়গায় আমি লিখতেছি না, কারণ লিখলে তোমরা লিখার দিকে মনোযোগী হও, কথার দিকে না। তোমরা সবাই জানো, যদি আমরা একটা দণ্ড চুম্বককে এইভাবে ঝুলিয়ে দিই, একটা দণ্ড চুম্বককে যদি আমরা মুক্তভাবে ঝুলিয়ে দিই একটা সুতার মাধ্যমে, তাহলে এই দণ্ড চুম্বকটা উত্তর আর দক্ষিণ করে থাকে। উত্তর আর দক্ষিণ করে থাকে কেন? কারণটা কি? তুমি এভাবে ঘুরাই দিবা, আবার এটা এইদিকে হয়ে যাবে। তুমি যেইভাবেই ঘুরাই দাও এটা উত্তর আর দক্ষিণ মেরুর দিকে চলে যাবে। এটার কারণটা কি? এটার কারণ হলো পৃথিবী নিজে একটা চুম্বকের মতো আচরণ করে। পৃথিবী নিজেই যেহেতু একটা চুম্বকের মতো আচরণ করে, আর এই কারণে
একটা দণ্ড চুম্বকে মুক্তভাবে ঝুলিয়ে দিলে সেই চুম্বকটা উত্তর আর দক্ষিণ মেরুর দিকে করে থাকে। এইবার তোমাদের বিশ্বাস হচ্ছে না পৃথিবী আবার চুম্বক হয় কিভাবে? যদি পৃথিবী চুম্বক হয় তাহলে এটার কারণটা কি, সেই কারণটা আমাদের একটু জানা দরকার। আমি কারণটা একটু জানিয়ে দিচ্ছি, খেয়াল করো সবাই। তোমরা সবাই এই অধ্যায়ের শুরুতেই যেই বিষয়টা শিখেছো সেটা হলো কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে সেই পরিবাহীর চারদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আমি কিন্তু এক কথাই বারবার বারবার বলতেছি, বেসিক এক জায়গায় যদি একটা থাকে সেই জায়গায় বেসিকটাকে তুমি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবা। এইভাবে কিন্তু বইয়ের মধ্যে লেখা নাই। আমি যেভাবে বলতেছি তুমি একটু মিলিয়ে নিবা, লজিক ঠিক আছে অথবা ঠিক নাই। যদি ঠিক থাকে নিবা, আর ঠিক না থাকলে বইটা দেখবা, পরে মিলাই নিবা যে আসলে কি বলেছেন স্যার। তাহলে তোমরা যেটা জানো সেটা হলো একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করা হয় তাহলে পরিবাহীর চারদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এবার পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করার মানে কি? ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হওয়া। ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হওয়া কথাটার মানে কি? চার্জ প্রবাহিত হওয়া, চার্জ গতিশীল হওয়া। আমরা সিদ্ধান্ত নিলাম কোনো জায়গায় যদি চার্জ গতিশীল হয় তাহলে ওই চার্জের জন্য সেখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এটা আমরা আগেও সিদ্ধান্ত নিয়েছিলাম। গতিশীল চার্জের উপর চুম্বক ক্ষেত্রের প্রভাব বা চুম্বক বল, সেটার মধ্যে আমরা এই সিদ্ধান্তটা আগেও নিয়েছিলাম, এখন আবার রিপিট করলাম। তো পৃথিবী থেকে তুমি যদি গর্ত করে ভিতরের দিকে যাও, যত গভীরে যাবা ততই উত্তপ্ত পদার্থ পাবা। ততই কি পাবা? উত্তপ্ত পদার্থ পাবা। এইবার যদি পৃথিবীর কেন্দ্রের দিকে যাও, তুমি যাওয়ার যদি সুযোগ হয় তোমার, তাহলে ওইখানে প্লাজমা অবস্থায় পদার্থ পাওয়া যায়। কি অবস্থায়? তোমরা শুনেছো প্লাজমা অবস্থা হলো পদার্থের চতুর্থ অবস্থা। প্লাজমা অবস্থা হলো পদার্থের চতুর্থ অবস্থা। তাহলে ওই অবস্থাটা কি সংক্ষেপে বলি, সেটা হলো পদার্থের আয়নিত অবস্থা। তার মানে সেই অবস্থায় পদার্থের মধ্যে চার্জ থাকে। সেই অবস্থায় পদার্থের মধ্যে কি থাকে? চার্জ থাকে। সিদ্ধান্ত তাহলে ক্লিয়ার। পৃথিবীর কেন্দ্রের দিকে গেলে সেখানে প্লাজমা অবস্থায় পদার্থ পাওয়া যায়, আর প্লাজমা অবস্থায় পদার্থ পাওয়া মানে হচ্ছে সে জায়গায় চার্জ আছে। তাহলে চার্জ আমাদের পাওয়া হয়ে গেল। এইবার যদি এই চার্জ গতিশীল হয় তাহলে ওই চার্জের জন্য একটা চুম্বক ক্ষেত্র হবে, কারণ আমরা জানি চার্জ গতিশীল হলেই চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তো পৃথিবী তোমরা জানো যে ঘুরতেছে, পৃথিবী এটা হলে এটা এইভাবেও ঘুরতেছে, আবার এটা সূর্যের চারদিকেও ঘুরতেছে। তাহলে এইভাবে ঘুরলে ভিতরে যে চার্জ আছে সেই চার্জগুলো কি গতিশীল? যদি সেই চার্জগুলো গতিশীল হয় তাহলে চুম্বক ক্ষেত্র হওয়া কোনো ঘটনাই না। আর এই কারণে পৃথিবী একটা চুম্বকের মতো আচরণ করে। আর এই ঘটনাটাকে বলা হচ্ছে পৃথিবীর চুম্বকত্ব বা বহু চুম্বকত্ব বা পৃথিবীর চুম্বক ধর্ম। যাই হোক, এইবার এইটা ভালো করে বোঝার জন্য আমরা দুইটা সংজ্ঞা এখন আরও পড়ব। এক নাম্বার হচ্ছে বিচ্যুতি। বিচ্যুতি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, তারপরে বুঝাচ্ছি আমি। কোন স্থানে একটি দণ্ড চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে দণ্ড চুম্বকের অক্ষরেখা পৃথিবীর উত্তর দক্ষিণ মেরুর সাথে কোণ উৎপন্ন করে। একবারে লিখতে পারি, সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বিচ্যুতি বলে।
একে থিটা দ্বারা প্রকাশ করা হয়। বিনতি কোন স্থানে একটি দণ্ড চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে দণ্ড চুম্বকের মধ্যতল ভূমধ্যতলের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বিনতি বলে। একে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। এতটুকু তোমাদের লেখা শেষ আশা করি। আর লেখা শেষ না হলেও তো সমস্যা নেই, স্টপ করে নিয়ে তারপরে লিখবে। আমি একটু ক্লিয়ার দেখার সুযোগ করে দিচ্ছি। এই জায়গায় স্টপ করে নিয়ে তারপরে তোমরা লিখে নিবা। আমি তারপরে একটু বলে দিচ্ছি। কোনো স্থানে একটি দণ্ড চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে দণ্ড চুম্বকের অক্ষরেখা পৃথিবীর উত্তর দক্ষিণ মেরুর সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বিচ্যুতি বলে। একে থিটা দ্বারা প্রকাশ করা হয়। একইভাবে কোনো স্থানে একটি দণ্ড চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে দণ্ড চুম্বকের মধ্যতল ভূমধ্যতলের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বিনতি বলে। একে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। বুঝাবো, এই দুইটা ঘটনা না বুঝাইলে মুখস্থ করে রাখা যাবে না। এগুলো প্র্যাকটিক্যালি যদি তুমি না বুঝতে পারো তাহলে এইগুলো মুখস্থ করে রাখতে পারবে 1 সপ্তাহ 2 সপ্তাহ, পরীক্ষার আগে ঠিকই ভুলে যাবা। সংজ্ঞা আসতে পারে এগুলো। এটা একটা দণ্ডচুম্বক, ভালো করে বুঝে শুনে বলবা। এই দণ্ডচুম্বকটাকে যদি আমি এখানে একটা চিকন সুতা দিয়ে ঝুলিয়ে দেই, এটা অবশ্যই উত্তর আর দক্ষিণ মেরু করে থাকবে। উত্তর আর দক্ষিণ মেরু করে থাকার কথা নাকি? ওকে, এইটা যদি অক্ষরেখা হয় উত্তর আর দক্ষিণ মেরুর, এটা যদি উত্তর আর দক্ষিণ মেরুর বরাবর একটা রেখা আমি কল্পনা করি, আর এইটাকে যদি আমি দণ্ডচুম্বক বলি, তাহলে এটা এইভাবে একদম এটার উপরে মিলে যাওয়ার কথা। বাস্তব জীবনে এই ঘটনাটা ঘটে না। বাস্তব জীবনে যেটা ঘটে সেটা হলো এরকম, একদিকে একটু সরে যায়। আমি একটু কাছে নিয়ে দেখাই। এটা যদি উত্তর আর দক্ষিণ মেরু হয়, বা এটা যদি উত্তর আর দক্ষিণ মেরু হয়, তাহলে এইটা এইভাবে সোজা থাকার কথা, কিন্তু এটা একটু বাঁকা হয়ে যায় এরকম। 100% উত্তর আর দক্ষিণ মেরু করে এই দণ্ডচুম্বকটা থাকে না, একটু বাঁকা হয়ে যায়। তাহলে উত্তর আর দক্ষিণ মেরুর সাথে এটা যে কোণটা উৎপন্ন করলো সেই কোণটাকে বলা হবে বিচ্যুতি। অর্থাৎ সেই যেই রাস্তায় থাকার কথা ছিল সেই রাস্তায় সে নাই, রাস্তা থেকে একটু বিচ্যুত হয়ে গেল, এটাকে বলা হচ্ছে বিচ্যুতি। 1 নাম্বার পয়েন্ট। এবার 2 নাম্বার পয়েন্ট, এই দণ্ডচুম্বকটা আমি ঝুলিয়ে দিলাম। আমি বলেছি এটা 100% উত্তর আর দক্ষিণ মেরুর সাথে মিলে যাওয়ার কথা ছিল, সে একটু বাঁকা হয়ে গেল এরকম। এটা একটা পয়েন্ট ছিল। সে শুধু এইভাবে বাঁকা হয় এইরকমই না, সে কী করে, এটা যেই লেভেলে ছিল সে লেভেল থেকে একটু কাত হয়ে থাকে নিচে অথবা উপরের দিকে এক প্রান্ত। কি হয়ে থাকে? একটু কাত হয়ে থাকে। যদি পৃথিবীর তলের সাথে তুমি কল্পনা করো, তাহলে সে পৃথিবীর তলের সাথে একটা কোণ উৎপন্ন করে। এই কোণটাকে বলা হয় বিনতি। এই কোণটাকে কি বলা হয়? তাহলে কোণ হলো একসাথে দুইটা, একটা হলো অক্ষরেখার সাথে ডানে বা বামে, আর একটা হলো উপরে বা নিচে। মনে রাখবা, অক্ষরেখার সাথে ডানে বা বামে, আর একটা হলো উপরে বা নিচে। এইবার মনে থাকা খুব কষ্ট, মনে থাকবে না, কি করব আমরা? তোমার মনে রাখবো হচ্ছে বিনতি বা মিনতি। মিনতি মাথা নত করা, মিনতি করা মানে কি? মাথা নত করা। তাহলে বিনতি মনে রাখবা নত হয়ে থাকে। বিনতি কি মনে রাখবা? নত হয়ে থাকলে পৃথিবীর তলের সাথে যে কোণ উৎপন্ন হয়, আমি লিখেছি
কোন স্থানে একটি দণ্ডচুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে দণ্ডচুম্বকের মধ্যতল অর্থাৎ এর মাঝে দিয়া যদি তুমি একটা তল কল্পনা করো, সেই তল ভূমধ্য তলের সাথে বা পৃথিবীর তলের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হবে বিনতি। তো বিনতি হবে মাথা নত করলে, একটা মনে রাখলে আরেকটা মনে থাকবে, তাহলে দুইটার মধ্যে আর প্যাঁচ লাগবে না। বিনতি বা মিনতি, মিনতি মানে মাথা নত করা। তো নত করলে যেটা হয় সেটা হচ্ছে বিনতি, আর যেটা ডানে বামে হয় সেটা কি বিচ্যুতি। এই দুইটার মধ্যে প্যাঁচ লাগার আর কোনো সুযোগ নাই ইনশাল্লাহ। এবার এটা দিয়ে অঙ্ক আছে, ছোট্ট অঙ্ক। এই ছোট অঙ্কগুলো তোমাদের পরীক্ষা অনেক সময় আসে, তোমাদের কাছে মনে হবে না এই অঙ্কগুলো আসা উচিত না, কিন্তু তারপরেও চলে আসে। অঙ্কটা আমি করে দিচ্ছি, একটু একটা চিত্র আঁকি আগে। এটা হলো চুম্বক ক্ষেত্র, মনে করো চুম্বক ক্ষেত্র বি, আর এই জায়গায় এটা হলো বিনতি কোণ, এই জায়গায় এটা হলো কি বিনতি কোণ। যদি চুম্বক ক্ষেত্র হয় বি আর বিনতি কোণ যদি হয় ডেল্টা, তাহলে আনুভূমিক উপাংশ কি হবে বি কস ডেল্টা আমরা জানি, আর এটা কি হবে সাইন ডেল্টা। এটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এইচ দ্বারা, আর এটাকে প্রকাশ করা হয় ভি দ্বারা। তাহলে আমি একটু লিখে দেই, চৌম্বক ক্ষেত্র বি এর আনুভূমিক উপাংশ ক্যাপিটাল এইচ ইকুয়াল টু বি কস ডেল্টা। এটা আনুভূমিক উপাংশ তোমরা বুঝতেছই। তাহলে এইচ দিয়ে কি বোঝায় আনুভূমিক উপাংশ? এইচ মানে হচ্ছে হরাইজন্টাল, আর ভি মানে হচ্ছে ভার্টিক্যাল। হরাইজন্টাল মানে হচ্ছে আনুভূমিক, ভার্টিক্যাল মানে হচ্ছে লম্ব বা উলম্ব। তাহলে উলম্ব উপাংশ ভি ইকুয়াল টু বি সাইন ডেল্টা লেখা যায়। এবার 1 নং আর 2 নং বর্গ করে যোগ করো, 1 নং আর 2 নং বর্গ করে যোগ করো, তাহলে কি হয় a স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার কস স্কোয়ার ডেল্টা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা লেখা যায়। তাহলে এখান থেকে কি লেখা যায়, এটার মান হচ্ছে 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে বি ইকুয়াল টু রুট ওভার এসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এগুলো আমরা জানি, ভেক্টরের মধ্যে পড়েছি, তারপরেও দেখাচ্ছি। এইবার এই জায়গায় 2 নংকে 1 নং দিয়ে যদি ভাগ করো, 2 নং ভাগ 1 নং যদি হয়, তাহলে 2 নংকে 1 নং দিয়ে ভাগ করো, ভি বাই এইচ ইকুয়াল টু এই বি বি কাটা সাইন ডেল্টা বি লিখে দিলাম ডিভাইডেড বাই বি কস ডেল্টা, বা ভি বাই এইচ ইকুয়াল টু ট্যান ডেল্টা। সুতরাং ভি ইকুয়াল টু এইচ ট্যান ডেল্টা। এইগুলো সমীকরণগুলো তোমাদের কাছে বাচ্চা বাচ্চা সমীকরণ হওয়ার কথা, কারণ তোমরা যেহেতু ভেক্টর আগে করেছো, আগে অনেক কিছু পড়েছো। তাহলে এইটা হলো চুম্বক ক্ষেত্র, ভূচুম্বক ক্ষেত্র বলা যাইতে পারে। আর এইচটা হলো চুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ, ভিটা হলো উলম্ব উপাংশ, আর ডেল্টাটা হলো বিনতি। ডেল্টা কি হলো বিনতি। একটা অঙ্ক করি, তোমাদের একটু সুযোগ করে দিই পুরোটা দেখার, যাতে করে তোমরা উঠাইতে পারো। ওকে, কোন স্থানে চুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ 12 মাইক্রো টেসলা এবং বিনতি 30 ডিগ্রি। 1 নাম্বার উলম্ব উপাংশ বের করো। 2 নাম্বার চুম্বক ক্ষেত্রের মান বের করো। একটা হচ্ছে উলম্ব উপাংশ বের করো, আর একটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান বের করো।
কালি একটু হালকা হয়ে গেছে, আমি তোমাদের বলে দিচ্ছি মুখে মুখে। কোন স্থানে চুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ হচ্ছে 12 মাইক্রোটেসলা এবং বিনতি হচ্ছে 30 ডিগ্রি। দুইটা অঙ্ক করতে হবে এই জায়গায়, উলম্ব উপাংশ বের করতে হবে, আর একটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান বের করতে হবে। তাহলে এই জায়গায় আমি লিখি কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে আনুভূমিক উপাংশ ক্যাপিটাল H = 12 মাইক্রোটেসলা। মাইক্রোটেসলা রাখলে এখানে সমস্যা নাই, টেসলা নিলেও কোনো সমস্যা নাই। তারপরে দেওয়া আছে ডেল্টা 30 ডিগ্রি। 1 নম্বর অঙ্কের মধ্যে বের করতে হবে উলম্ব উপাংশ V = হোয়াট। তাহলে 1 নাম্বার আমরা জানি V = H tan ডেল্টা, একটু আগে করলাম। এখানে H এর মান হচ্ছে 12 tan 30 ডিগ্রি, মান যা আছে তাই। এখানে মাইক্রোটেসলায় থাকলে এখানেও মাইক্রোটেসলায় হবে। এবার 2 নম্বরে কি বের করতে হবে, B এর মান। 2 নম্বরে আমরা জানি B = √v² এখানে H এর মান দেওয়া আছে, এখান থেকে V এর মান বের হবে, দুইটা মান বসিয়ে দিবা, যা আসবে তাই। আমাদের এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আবার দেখবা, দেখার পরেও যদি বুঝতে না পারো আমার সাথে যোগাযোগ করবা, আমি বোঝানোর চেষ্টা করব। আর একটা টপিক বাকি আছে, সেই টপিকটা হলো হিস্টেরিসিস। হিস্টেরিসিসটা বুঝাইতে আমার 20-25 মিনিট সময় লাগবে। ওইখানে চুম্বক ডোমেইন আছে, আর সাথে স্থায়ী চুম্বক আর অস্থায়ী চুম্বক আছে। সেইগুলো আজকে শেষ করতে পারলাম না, আগামী ক্লাসে দেখি শেষ করা যাবে ইনশাল্লাহ। তো আজকে ক্লাসটা বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই আর আজকে শেষ করলাম না। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য একটু দোয়া করবা। আল্লাহ হাফেজ।